ট্রাম্পের হুমকির পর এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের, আগ্রাসনের জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা। রক্তক্ষয়ী যুদ্ধের এক ভয়াবহ অধ্যায়কে বিদায় জানাচ্ছে গাজাবাসী, ধ্বংসস্তূপের মধ্যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন ফিলিস্তিনিরা। ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতির অবসানের ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের, সন্ত্রাস বিরোধী মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত। এবং ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকায় 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিল থাইল্যান্ড, পারস্পরিক আস্থা বাড়াতে এই উদ্যোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ারও বার্তা দিয়েছে দেশটি। সতর্ক বার্তায় ইরান জানায়, নিজেদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা ঠেকাতে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো পদক্ষেপ নেয় তাহলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এমনকি ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য অনুতাপের হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কবার্তা দেন। এর আগে স্থানীয় সময় সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর ইরানে নতুন করে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর এক ভয়াবহ অধ্যায়কে বিদায় জানাচ্ছে গাজাবাসী। দুঃস্বপ্নের বছর 2025 শেষ হলেও গাজায় শান্তির স্বস্তি এখনও অনিশ্চিত। যুদ্ধবিরতি চললেও ধ্বংসস্তূপের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন ফিলিস্তিনিরা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বোমার শব্দ, ধোঁয়া আর আতঙ্ক, এই স্মৃতিগুলো নিয়েই গাজাবাসী বিদায় জানাচ্ছে দুঃস্বপ্নের বছর 2025 সালকে। নতুন বছরের প্রাক্কালে হানা আবু আমরা নামের এই গাজার বাসিন্দার আশা, চলতি বছরই হয়ে থাকবে যুদ্ধের শেষ অধ্যায়। গাজা উপত্যকায় আমরা এক অন্তহীন দুঃস্বপ্নের ভেতরে বসবাস করছি। আশা করি 2026 সালে এই দুঃস্বপ্নের অবসান হবে আর আমরা নতুন স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা নিয়ে পুনর্গঠনের পথে জেগে উঠব। একটি স্বাভাবিক জীবন ছাড়া আমাদের চাওয়া খুব বেশি নয়। আমি চাই বিদ্যুৎ ফিরে আসুক, রাস্তাঘাট স্বাভাবিক হোক, আর গাজার মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে, সব দুঃখ কষ্ট থেকে মুক্ত হোক। 2 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পর 2025 সালের 10 অক্টোবর থেকে গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই যুদ্ধবিরতিতে আপাতত বোমা হামলা থামলেও গাজার দুর্ভোগ থামেনি। গাজায় যুদ্ধের ভয়াবহতায় ঘরবাড়ি হারিয়েছে লাখো মানুষ। অধিকাংশ বাস্তুচ্যুত পরিবার খালি হাতেই নতুন বছরে প্রবেশ করছে। ঘর নেই, নিরাপত্তা নেই, নেই নিশ্চিত ভবিষ্যৎ। গভীর দুঃখ আর শোকের সঙ্গে আমরা 2025 সালকে বিদায় জানাচ্ছি। এবছর আমরা অসংখ্য মানুষকে হারিয়েছি আমাদের সহায় ও সম্পত্তি। এক শহর থেকে আরেক শহরে বাস্তুচ্যুত হয়ে আমাদের কাটাতে হয়েছে নিষ্ঠুর জীবন। বোমা বর্ষণের মধ্যে ছিল আতঙ্ক আর ভয়ের ছায়া। এখনো আছে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও চিকিৎসা সেবার সংকট। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে শিশুরা নতুন বছরের আতশবাজি নয়, দেখছে ধ্বংস হওয়া ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র। إن شاء الله بتكون هذه نهاية حرب لإلنا، تبدأ سنة جديدة معنا، حنودع سنة 2025، نسيب لها الألم وإن شاء الله تكون بداية سنة 2026। মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি টেকসই না হলে গাজায় মানবিক বিপর্যয় আরো গভীর হতে পারে। তবুও সবকিছুর মাঝেই গাজাবাসীর কণ্ঠে একটাই প্রার্থনা, নতুন বছর যেন হয় স্থায়ী শান্তির সূচনা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আফ্রিকার অঞ্চল সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে ইসরায়েলের স্বীকৃতি ফিলিস্তিনিদের ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তুরস্ক সফরে গিয়ে মন্তব্য করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। ইসরায়েলের এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, সেখানে গাজাবাসীদের পুনর্বাসন করতে অঞ্চলটিকে স্বীকৃতি দিয়েছে নেতানিয়াহু সরকার। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। জাতিসংঘের প্রথম ও একমাত্র সদস্য হিসেবে সোমালিয়ার ভূখণ্ড থেকে আলাদা হওয়া সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। গত শুক্রবার সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন জার।
ইসরায়েলের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ। ৩৪ বছর পর ইসরায়েলের হঠাৎ করে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি খুবই অস্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। বলেন, শান্তিপূর্ণভাবে দেশ আবারও ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সোমালিয়া। ১৯৯১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সোমালিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছে সোমালিল্যান্ড, কিন্তু এতদিনে বিশ্বের কোনো দেশই অঞ্চলটিকে স্বীকৃতি দেয়নি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার থেকে সেই অবস্থান পরিবর্তন করে ইসরায়েল। এর কারণ হিসেবে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার জন্যই এডেন উপসাগরীয় অঞ্চলটিতে প্রভাব বিস্তার করতে চাইছে নেতানিয়াহু সরকার। হাসান শেখ মাহমুদ জানান, স্বীকৃতির বিনিময়ে ৩টি শর্তে রাজি হয়েছে সোমালিল্যান্ড। সেগুলো হলো ফিলিস্তিনিদের পুনর্বাসন, সোমালিল্যান্ডে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগদান। সোমালিল্যান্ডে আগে থেকেই ইসরায়েলি গোয়েন্দা উপস্থিতি রয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে, এ গোপন কার্যক্রমকে প্রকাশ্যে বৈধতা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ লোহিত সাগর ও এডেন উপসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অঞ্চলটি ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ। কারণ গাজায় গণহত্যার প্রতিবাদে সেখান দিয়ে যাওয়া ইসরায়েল ও তার মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোতে অনেকদিন ধরেই হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব সদস্যই ইসরায়েলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সতর্ক করে বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। বিনয়ামিন, RTV। সৌদি জোটের হামলার পর ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতির অবসানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানায় আবুধাবি। সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকার ইয়েমেনে নিজেদের সন্ত্রাস বিরোধী মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অবস্থানরত সব আমিরাতি সেনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানানো হয়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী STCর সঙ্গে আমিরাতের আঁতাত এবং এই ইস্যুতে সৌদি আরবের সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে মঙ্গলবার আবুধাবিকে আলটিমেটাম দেয় রিয়াদ। সৌদি সেনাবাহিনী আবুধাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেয়। ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকায় 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিল থাইল্যান্ড। বুধবার সকালে সেনাদের কম্বোডিয়ার কাছে হস্তান্তর করা হয়। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সদিচ্ছা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির অংশ হিসাবে 18 জন কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 155 দিন থাইল্যান্ডের হেফাজতে থাকার পর স্থানীয় সময় বুধবার সকাল 10টায় সেনারা নিজ দেশে এসে পৌঁছায়। চলতি বছরের জুলাই মাসে সীমান্তে সংঘর্ষের সময় এই সেনাদের আটক করে থাইল্যান্ড। আগেরবার যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর চলতি মাসের শুরুর দিকে আবারও উত্তপ্ত হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত। সংঘর্ষে দুই দেশ মিলিয়ে প্রাণ হারান অন্তত 100 জন। এছাড়া বাস্তুচ্যুত হন 5 লাখেরও বেশি মানুষ। ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী এক যুগেরও বেশি সময় ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন। তবে 2026 সালে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদের অর্ধেক সময় পার করার সাথে সাথে মোদী পরবর্তী নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী 75 বছর বয়সী মোদীর চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। 2029 সালের নির্বাচনে মোদী নির্বাচনে অংশ না নিলে তার পরবর্তী উত্তরসূরি কে হবেন, আর ভারতের রাজনীতিতেই বা কী প্রভাব পড়বে, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে বিজেপির হাল ধরবেন কে, তা নিয়ে রাজনৈতিক মহলে 3টি প্রধান দিক উঠে আসছে। সম্প্রতি মোদীর পরিবর্তিত নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে 75 বছর বয়স হওয়ায় চতুর্থ মেয়াদে মোদীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। এমন সম্ভাবনায় প্রশ্ন উঠেছে, মোদীর পরবর্তী উত্তরসূরি কে হবেন। মোদীর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত অমিত শাহ উত্তরসূরি হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন। এদিকে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকেও বিজেপির পরবর্তী শক্তিশালী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পুনরায় সরকার গঠনের স্বপ্ন দেখছে। গত নির্বাচনেও বেশ শক্ত অবস্থানেই ছিল রাহুল গান্ধীর দল।
और मेरे भाइयों, মোদির বিদায়ে ভারতের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আসতে পারে বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে। একক সংখ্যাগরিষ্ঠতা কমে আসায় পরবর্তী সরকারগুলো জোটবদ্ধ হতে পারে, যেখানে মোদির মতো একক কঠোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব জনপ্রিয়তা ধরে রাখতে গিয়ে অর্থনীতির ক্ষতি করতে পারে এমন আশঙ্কাও করছে অনেক বিশ্লেষক। তবে পরবর্তী যে নেতায় আসুক না কেন, তারা মোদির সমপরিমাণ সমর্থন পাবেন কিনা তা নিয়ে রয়েছে বড় ধরনের সংশয়। নানা সমালোচনা থাকলেও মোদির জনপ্রিয়তা অন্যান্য নেতাদের তুলনায় বেশ ভালো। দেশের অর্থনীতি বদলে দেওয়ার নীতি এবং ধর্মীয় আবেগকে সফলভাবে কাজে লাগানোই তার জনপ্রিয়তার প্রধান চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে। মোদির বিদায়ে ভারতের রাজনীতিতে একটি বড় শূন্যতা তৈরি হতে পারে, বিশেষ করে বিজেপির অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব এবং জোট শরিকদের প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা জানতে অপেক্ষা করতে হবে 2029 সালে সাধারণ নির্বাচন পর্যন্ত। আব্দুল মালেক, RTV। পাকিস্তান বিমান বাহিনীর হাত শক্ত করতে এবার আসরে নামল চীন। ইসলামাবাদকে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ J-35 ফাইটার জেট সরবরাহ করবে দেশটি। খবরটি নিশ্চিত করেছে মার্কিন সামরিক সদর কার্যালয় পেন্টাগন। আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন করে সাজানোর পাশাপাশি সামরিক অস্ত্র প্রযুক্তির রপ্তানি বাড়াতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বেইজিং। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন F-35 যুদ্ধবিমানকে টক্কর দেয়া চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35A। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। চীনের J-35 দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি F-35 এর মতোই, তবে মার্কিন বিমানে একটি ইঞ্জিন থাকলেও J-35 চলে দুটি ইঞ্জিনে। পাকিস্তান সেনাবাহিনীকে এই সর্বাধুনিক প্রযুক্তির 40টি সামরিক বিমান দেওয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন যুদ্ধ বিষয়ক দফতরের প্রধান কার্যালয় পেন্টাগন। চলতি বছরের ডিসেম্বরে গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে সম্পর্কিত সামরিক ও নিরাপত্তা উন্নয়ন শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে তারা। সেখানেই বেইজিং ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত আর কারো কাছেই এ বিমান বিক্রি করেনি বেইজিং, তাই সেগুলো হাতে পেলে চীনের বাইরে একমাত্র পাকিস্তানের কাছেই থাকবে J-35 এর একটি পূর্ণ স্কোয়াড্রন। প্রতিবেদন অনুযায়ী ভূরাজনৈতিক আধিপত্য ধরে রাখতে আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন করে সাজাতে চাইছে চীন সরকার। তাই বন্ধু রাষ্ট্রকে নিজের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী সামরিক সরঞ্জাম রফতানিতে বৈচিত্র্য আনতে এ পর্যন্ত 3 ধরনের যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চীন। সেগুলো হলো পঞ্চম প্রজন্মের FC-31, 4.5 প্রজন্মের J-10C মাল্টিরোল জেট এবং পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার। 2020 সালে এগুলো থেকে 36টি J-10C যুদ্ধবিমানের জন্য চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাক সরকার। এর মধ্যে চলতি বছর পর্যন্ত 20টি বিমান বুঝে পেয়েছে ইসলামাবাদ। কয়েক বছর ধরে সামরিক সরঞ্জামের রফতানির সূচক আরও ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে ফ্রান্স ভারতকে 4.5 প্রজন্মের রাফাল যুদ্ধবিমান সরবরাহ শুরু করলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গেল জুনে চীনের সঙ্গে যোগাযোগ শুরু করে পাকিস্তান। সেই সময় চীন থেকে J-35 পাওয়ার দাবি করেছিল দেশটি। বিষয়টি আবারও সামনে এলো পেন্টাগনের রিপোর্টে। অস্ত্র বিক্রির সঙ্গে আঞ্চলিক প্রভাব বাড়ানোর কৌশলটিকে চীনের উচ্চাকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করেছে এই মার্কিন দপ্তর। বিনিয়ামিন, RTV। বায়ু দূষণে আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর 416, 321 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে আছে মিশরের কায়রোর স্কোর 197, 146 স্কোর নিয়ে ঢাকার অবস্থান আজ 13। ঢাকার আকাশে ঢেকে থাকা কুয়াশা শিশির হয়ে ঝরে পড়ায় দূষণের মাত্রা আজ কিছুটা কম। 201 থেকে 300 এর মধ্যে থাকা AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।